নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব গৌরীদের লেখা অজানা। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ডক্টর সলিল রায়ের জীবনে এ এক অদ্ভুত অভিজ্ঞতা। একদিন সলিল চেম্বারে বসে আছে, এমন সময় তার ছোটবেলার বন্ধু জয়ন্ত এলো। জয়ন্তকে দেখে সলিল খুবই খুশি। 5 বছর পর দুজনের দেখা। এই বছর ডাক্তারি পড়তে গিয়ে সলিলের আর পুরনো বন্ধুদের সঙ্গে মেলামেশার সময়ই হয়নি। ঘরে ঢুকেই সলিলকে বলল জয়ন্ত, একটা সমস্যায় পড়েছি, তাই আগে তোর কথা মনে পড়ল। তুই ডাক্তারি পাশ করে এখানে বসেছিস, খবর পেলাম, তাই সোজা চলে এলাম তোর কাছে। জয়ন্তকে জড়িয়ে ধরে সলিল বলল, বেশ করেছিস, আমি খুব খুশি হয়েছি। যখনই দরকার হবে চলে আসবি। বন্ধুর কাছেই তো বন্ধুরা আসে, নাকি? আচ্ছা বলতো, তোর কি সমস্যা? জয়ন্ত শার্ট খুলে গেঞ্জিটা তুলে দেখালো। বুকের ঠিক নিচে ছোট্ট একটা ফোড়া হয়েছে। সলিল দেখে ডেকে বলল, এ চিন্তার কিছু নেই, একটু সেঁক কর, একটা মলম দিচ্ছি লাগাবি, আর একটা ওষুধ দিচ্ছি সেটা খাবি, সেরে যাবে। জয়ন্ত বলল, আর তুই তো আর ফ্রি নিবি না, কি করে তোর কাছে বারবার আসবো বলতো? সলিল হেসে বলল, রুগী হিসেবে নয়, আমি চাই বন্ধু হিসেবে তুই আমার কাছে আসিস। আর ভগবান না করুক যদি রুগী হয়ে আসতেও হয়, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। মনের মধ্যে কোনো সংশয় রাখিস না। বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে পারলে আমি কিন্তু খুব খুশি হব। মাত্র 3 দিনের মধ্যেই আবার এলো জয়ন্ত। সলিল রুগী দেখতে গিয়েছিল, ফিরে এসে দেখলো জয়ন্ত বসে আছে। সলিল এক গাল হেসে বলল, কিরে জয়ন্ত, কি খবর? জয়ন্ত বলল, তুই আর একবার আমাকে দেখবি? সলিল অবাক হয়ে বলল, নিশ্চয়ই, কি হয়েছে বল? জয়ন্ত আবার শার্ট খুলে দেখালো। সেই ছোট্ট ফোড়াটা ক্যাম্বিস মলের মতো বড় হয়ে গেছে। জয়ন্ত বলল, আর দিন দিন কিভাবে বেড়ে যাচ্ছে দেখ, কি হবে শরীর? সলিল নিজেও কম অবাক হয়নি। অ্যান্টিবায়োটিক্স, মলম ও সেঁক সত্ত্বেও কি করে এত বাড়ে, বিশেষ করে মাত্র 3 দিনই? জয়ন্ত বলল, তোর ওষুধে কোনো কাজ হচ্ছে না রে। সলিল তার নিজের ছোট্ট অভিজ্ঞতাতেও এ ধরনের ঘটনা কখনো দেখেনি, বইতেও পড়েনি। বলল, শোন, আমার মাস্টারমশাই ডক্টর সোমকে একবার দেখিয়ে নেব, তার আগে তুই এইসব পরীক্ষাগুলো করে নে, বুঝলি? রক্তের কি কি পরীক্ষা করতে হবে আর কি কি করতে হবে সেসব একটা কাগজে লিখে নিল সুনীল। বলল, যত তাড়াতাড়ি পারি সেগুলো করিয়ে আমার কাছে নিয়ে আয়। তারপর জয়ন্ত শুকনো মুখ দেখে ওর হাত ধরে বলল, কিছু ভাবিস নি জয়ন্ত, ও সব ঠিক হয়ে যাবে, তুই পরীক্ষাগুলো আগে করে নে, বুঝলি? কলকাতার সব বড় বড় ডাক্তারদের নস্যাৎ করে জয়ন্তর বুকের ফোঁড়াটা বেড়েই চলল। বাড়তে বাড়তে সেটা হয়ে দাঁড়ালো ফুটবলের বলের মতো। জয়ন্তকে নার্সিংহোমে ভর্তি করা হলো। মেডিকেল বোর্ড এসে গেল। বহু আলাপ আলোচনার পর ঠিক হলো অপারেশন করতে হবে। কিন্তু কে অপারেশন করবে, কিভাবে করবে, ব্যাপারটা কি ভালো করে না জেনে কিভাবে অপারেশন হবে, এসব টানামাটা নিয়ে আরও 10-12 দিন কেটে গেল। ইতিমধ্যে সেটা বড় এক বেলুনের মতো হয়ে জয়ন্তর শরীরটাকে প্রায় ঢেকে ফেলল। শুরু হলো জয়ন্তর নিঃশ্বাসের কষ্ট। তারপর এক সময় জয়ন্তর মৃত্যু হলো। সলিল খবরটা পেয়েই ছুটে এলো। তখনও বেডেই ছিল জয়ন্তর শরীরটা। একটা বিশাল বেলুনের তলায় জয়ন্ত শুয়ে আছে। সলিল চমকে উঠল, দেখল জয়ন্ত এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে।
না, সলিলের ভুল। জয়ন্ত মৃত, কিন্তু চোখ দুটো খোলা। কেউ সেটা তখনও বন্ধ করে দেয়নি, কিন্তু দৃষ্টিটা দেখে সলিলের বুকটা ছ্যাদ করে উঠল। এ তো মরার চোখের দৃষ্টি নয়। ও হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে নিতে গেল, কিন্তু আশ্চর্য, বন্ধ হলো না। আবার ডাক্তারদের পরামর্শ সভা বসল। তাতে ঠিক হলো ব্যাপারটা এখন গবেষণামূলক। দেহটা মর্গে রেখে পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। হয়তো এর থেকে নতুন কিছু রোগের কথা জানা যাবে, আর তার ফলে চিকিৎসা শাস্ত্রেও সুবিধা হবে। জয়ন্তর বাবা মা কেউই ছিল না। দাদা বৌদির সংসারে সে ছিল বাড়তি বোঝা। সুতরাং ওদের তরফ থেকে দাহ করার জন্য কোনো উৎসাহ দেখা গেল না। আশ্চর্য ঘটনা, জয়ন্তর মৃত্যুর পরও ওই ফোঁড়াটা বেড়েই চলছে। একবার বার করা হলো মঠ থেকে, প্রচণ্ড পচা গন্ধ। তার মধ্যে ডাক্তাররা পরীক্ষা করলেন। নানা রকমভাবে নমুনা সংগ্রহ করা হলো সেই বেলুনটা থেকে পরীক্ষাগারে পাঠানো হবে বলে। তখনই সলিল দেখল জিনিসটা আরও বাড়ছে, আর জয়ন্তর দেহটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রসালো রাবারের মতো জিনিসটা পুরো জয়ন্তর শরীরটাকেই ঢেকে ফেলেছে। সলিল বন্ধুর এই পরিণতি দেখে প্রচণ্ড দুঃখ পেল। তারপর ফিরে আসতে গিয়ে হঠাৎ থমকে গেল। ও দুটো কি দেখা যাচ্ছে? একটু কাছে এগিয়ে গিয়ে নিচু হয়ে দেখতে চোখ পড়ল সলিলের জয়ন্তর চোখ দুটো। সেই এক দৃষ্টি, দু চোখ যেন তারই দিকে চেয়ে আছে, কি যেন বলতে চায়। আর সহ্য করতে পারল না সলিল, সোজা বাড়ি চলে এলো মর্গ থেকে। ঘরের মধ্যে টেবিলের ওপর ডাক্তারি ব্যাগ রেখে জুতো মোজা খুলে সলিল গিয়ে বসল চেয়ারে। তারপর জামা কাপড় খুলতে খুলতে নিজের মনে বলে উঠল সলিল, জয়ন্ত, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না রে। তুই আমার এতদিনের বন্ধু, তোকে হারাবো ভাবিনি। হয়তো আছি তোর কাছে। কে বলল কথাটা? সলিল এদিক ওদিক তাকালো। ঘরে তো কেউ নেই। তবে তবে কি সবটাই তার মনের ভুল? মনে মনে হাসলো সলিল। সেনা ডাক্তার মরা আর হাড় নিয়ে রাতের পর রাত কাটিয়েছে, আর আজ সে সব চিন্তা করছে। সলিল আবার জামা কাপড় বদল করতে লাগলো। বাথরুমে গিয়ে বেশ করে চোখে মুখে জল দিয়ে এসে বসল ড্রেসিং টেবিলের সামনে। চিরুনি দিয়ে চুল আঁচড়াবে বলে হাতে চিরুনি নিয়ে আরশির দিকে তাকালো। আর তখনই সব দ্বন্দ্বের অবসান ঘটল। আয়নার মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে জয়ন্তর চেহারা। সেই বিভৎস চেহারাটা নয়, স্বাভাবিক চেহারা, কিন্তু চোখ মুখ বিকৃত। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে চলেছে জয়ন্ত। জয়ন্তর মূর্তিটা কথা বলে উঠল, ওই বিশাল বস্তুর তলা থেকে আমাকে উদ্ধার কর, আমার বড় কষ্ট হচ্ছে। এতটুকুও ভয় পায়নি সলিল। মৃত্যুর পরপার নিয়ে সে কোনোদিনও মাথা ঘামায়নি। অবশ্য মাথা ঘামাবার দরকারও হয়নি। আজ একটা অদ্ভুত পরিস্থিতিতে সে আবিষ্কার করল মৃত্যুর পর কিছু একটা থাকতে পারে। আয়নার ভেতরে জয়ন্ত বলে উঠল, শুনেছিস সলিল? সলিল মাথা নেড়ে বলল, শুনেছি, কিন্তু আমি তো তোর শরীরটাকে দেখতেই পাচ্ছি না। জয়ন্ত বলল, আছে, একদম তলায় চুপসে ছোট হয়ে গেছে। তুই উদ্ধার কর, দাহ করে আমার মৃত্যু দে। এই বলেই আয়না থেকে সরে গেল জয়ন্ত। সলিল ঠিক করল পরদিন সকালেই সে মর্গে যাবে। রাত্রিরে আর কোনো ঝামেলা হলো না। বোঝা গেল জয়ন্তর অতৃপ্ত আত্মা অপেক্ষা করে আছে সলিল যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে, এই আশায়। পরদিন সলিল ডাক্তারদের নিয়ে বসল। বলল পরীক্ষার জন্য সব রকম নমুনা নেওয়া হয়ে গেছে,
আর যেন মরাটাকে ফেলে না রাখা হয়, এবার দাহ করা হোক। আর এই ব্যাপারটা সলিল নিজের হাতে নিতে চায়, অর্থাৎ জয়ন্তকে সে নিজেই দাহ করবে। জয়ন্তর দাদা বৌদিকে চিঠি পাঠানো হলো, তারা কোনো উত্তর দিলেন না। তখন অনুমতি দেওয়া হলো সলিলকে। ওই বেলুনের মতো গোল বস্তুটাকে তোলা হলো একটা বড় কাঠের প্যাকিং বক্সের মধ্যে। তারপর শ্মশানে নিয়ে গিয়ে ওই প্যাকিং বক্সটাকে পুড়িয়ে দেওয়া হলো। সারাদিনের ক্লান্তিতে অবসন্ন সলিল বাড়িতে এসে শুতে যাচ্ছিল, কিন্তু শোয়া আর হলো না। আয়নার ভেতর থেকেই জয়ন্ত বলে উঠল, সলিল। সলিল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, তুই শান্তি পেয়েছিস জয়ন্ত? জয়ন্তর মুখে আর সে বিকৃতি নেই, সেই যন্ত্রণার ছাপও নেই। বলল, তুমি আমাকে শান্তি দিয়েছ সলিল, এর জন্য আমি তোমার কাছে ঋণী রই না। আমার একটা শেষ অনুরোধ আছে সলিল, বল রাখবি? সলিল বলল, বেশ, বল না কি বলবি। তুই ছাড়া পৃথিবীতে আমার আপনার বলতে আর কেউ নেই রে সলিল, সেটা তো দেখলি। হ্যাঁ সত্যি, এটা খুব দুঃখের কথা। তোর দাদা বৌদি, ওদের কথা আমায় আর বলিস। আমি তোকে কিছু দিতে চাই, বল তুই নিবি? সলিল চেঁচিয়ে ওঠে, চুপ কর জয়ন্ত, অনেক হয়েছে, এবার আমায় শুতে দে। জয়ন্ত বলল, আমারও সময় কম, আমায় এটুকু করতে দে। সলিল রেগে বলল, ঋণ শোধ করতে চাইছিস কেন? আমি তো তোকে সুস্থ করে তুলতে পারিনি, তোর কাছে উপহার নেবার মতো কোনো অধিকারই আমার নেই। জয়ন্ত বলল, তুই না থাকলে আমি কোথায় মরে পড়ে থাকতাম সেটা ভেবে দেখেছিস? সবশেষে দাহ করে তুই আমার পরমাত্মীয়ের কাজ করেছিস, সেটা স্বীকার করতে পারিস না। আমি চলে যাচ্ছি, আমার শেষ ইচ্ছাটা তুই নিশ্চয়ই পূরণ করবি। বলতে বলতে মিলিয়ে যাচ্ছিল জয়ন্তর শরীর। হঠাৎ কি মনে পড়ায় সলিল ডাকল, জয়ন্ত, জয়ন্ত, আর একবার শুনে যা। আয়নায় অস্পষ্ট হয়ে আসা মূর্তিটা আবার স্পষ্ট হয়ে উঠল। জয়ন্ত বলল, তাড়াতাড়ি বল, ডাকলি কেন? সলিল বলল, তুইও আমার একটা ইচ্ছে পূরণ করবি বল। জয়ন্ত অবাক হয়ে বলল, সেটা কি? সলিল বলল, মৃত্যুর পর কিছু আছে বলে আমি এতদিন বিশ্বাস করিনি। কিছুদিন পরে আর একবার তুই এসে আমাকে আসল তথ্যটা জানাতে পারবি, সত্যি কি ঊর্ধ্বলোক বলে কিছু আছে? জয়ন্তর মুখে হাসি, কোনো উত্তর দিল না। সলিল দেখল জয়ন্তর শরীরটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। পরদিন দুপুরে হাসপাতাল থেকে সলিল বাড়ি এসেছিল খেতে। দেখল ওর নামে একটা বড় খাম ওর টেবিলের ওপর রাখা রয়েছে। খামটায় কোনো ডাকঘরের ঠিকানা বা ছাপ নেই। কে বা কারা কখন এটা এখানে রেখে গেছে বাড়ির লোক কেউ কিচ্ছু বলতে পারল না। সলিল খামটা খুলে দেখল 40,000 টাকার একটা চেক, তলায় জয়ন্তর সই। সলিলের চোখে জল এলো। বন্ধু তার সবটুকু দিয়ে গেল তার বন্ধুকে। খামটা ঠোঁটে ঠেকিয়ে সলিল বলল, আমি নিলাম রে জয়ন্ত, তোর দান আমি মাথা পেতে নিলাম। কাজকর্মে ভুলেই গেছিল সলিল জয়ন্তকে যে একবার সে ডেকেছিল। সেদিন ছিল রবিবার। সারা সপ্তাহ ধরে কাজ করতে হয়, তাই সলিল বাড়িতে বসেই খাটে শুয়ে সময় কাটাচ্ছিল। রাত তখন প্রায় 12টা। সলিল শুনল কে যেন তার নাম ধরে ডাকছে। প্রথমে মনে করল কেউ বুঝিবার ডাকতে এসেছে। পরে ভুল ভাঙল, আয়নার দিকে চোখ পড়ল, জয়ন্ত এসেছে। সলিল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে আয়নার দিকে প্রশ্ন করল, কেমন আছিস জয়ন্ত? একটু মিষ্টি হেসে জয়ন্ত বলল, ও ভালো, আলোর দেশে আছি, সেখানে খুব আনন্দ আর শান্তি। চলি সলিল, আসার অনুমতি পেয়েছি মাত্র অল্প সময়ের জন্য, আর হয়তো দেখা হবে না। কোনো কথাই বলা হলো না। জয়ন্তর শরীরটা মিলিয়ে গেল। হাজার ডেকেও আর ফিরে এলো না জয়ন্ত।
শরীরের মনে একগাদা প্রশ্ন। জয়ন্ত যে বলল অনুমতির কথা, কি অনুমতি দেবে? কে আছে সেখানে? তাছাড়া যে আনন্দ আর আলোর দেশের কথা জয়ন্ত বলল, সেটা কোথায়? সবশেষে ও কেন বলল আর হয়তো দেখা হবে না? ও যাবে কোথায়? তবে কি আবার জন্ম নেবে? সায়েন্সের ছেলে সুনীলকে পুরোপুরি আলো আধারিতে রেখে দিল জয়ন্ত। হয়তো এর থেকে বেশি জানার অধিকার কোনো জীবন্ত মানুষের নেই।